শুক্রবারের দুপুরটা ছিল অন্যরকম। জুমার নামাজের পর বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনের রাস্তায় একটি স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছিল। অফিস ফেরত মানুষের ভেতর ভিড় ছিল না, রাস্তা ছিল কিছুটা ফাঁকা। এমন সময় একটি রিকশা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তাতে বসা ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং একজন তুখোর বক্তা শরীফ ওসমান হাদী। তিনি কয়েকজন পরিচিত ও স্থানীয় নেতাকর্মীর সাথে কথা বলে শেষে রিকশায় উঠেছিলেন সর্দার উদ্যানের দিকে যাওয়ার জন্য। কে জানতো এই সাধারণ দৃশ্যটি মুহূর্তেই পরিণত হতে যাচ্ছে এক ভয়াবহ ট্র্যাজেডিতে, যার রেশ কাটবে না আরো কয়েকদিন। হঠাৎ করে দুটি মোটরসাইকেলের গর্জন ভেঙে দিল দুপুরের নিস্তব্ধতা। তীব্র গতিতে এসে রিকশাটির খুব কাছাকাছি চলে এলো সেগুলো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তারা কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে চারদিকে হুড়মুড় করে উঠল। একদল দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমে শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছুড়ল। গুলিটা শটান লাগলো তার মাথার বাম কানের নিচে, জলের কাছাকাছি একটি মারাত্মক জায়গায়। এটা কোনো হামলা ছিল না, এটা ছিল একটি সুপরিকল্পিত, সুনির্দিষ্ট এবং নিষ্ঠুর চেষ্টা। গুলি লাগামাত্র হাদীর শরীর রিকশার উপর থেকে ছিটকে পড়ার মতো উপক্রম। রক্তে ভেসে গেল তার পুরো শরীর এবং রিকশার আসন। আতঙ্কিত হয়ে দৌড়ে পালালো দুর্বৃত্তরা। রাস্তায় শুধু পড়ে থাকলো রক্তাক্ত একজন মানুষ, আর ছড়িয়ে ছিটিয়ে থাকলো আতঙ্ক আর হতবিহ্বল মানুষের ভিড়। দলীয় নেতাকর্মীরা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আরেকটি রিকশায় তুলে নিয়ে ছুটল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। পথে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা ছবিটা দেখে শিউরে উঠলেন। গুলিটি এতটাই মারাত্মক জায়গায় লেগেছে যে তার মস্তিষ্কের সাথে শরীরের রক্ত সংযোগ ছিন্ন হয়ে গেছে। ডাক্তাররা জানালেন তিনি আশঙ্কাজনক অবস্থায় কোমায় চলে গেছেন এবং তার ব্রেন হয়ে গেছে। তার মধ্যে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ঢাকা মেডিকেলের সার্জনরা যতই চেষ্টা করুন না কেন, সেইগুলি বের করা এবং তাকে সুস্থ করে তোলা এক কঠিনতম চ্যালেঞ্জ। খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল সারা দেশে। একজন তুখোর তরুণ নেতা যিনি নির্বাচনের মাঠে সরব ছিলেন, তিনি আজ সাথে লড়ছেন। হাসপাতালে তার সমর্থক ও অনুসারীদের ভিড় জমতে শুরু করলো। তাদের চোখে মুখে শুধু আকুতি আর আতঙ্ক। 4 ব্যাগ রক্তের প্রয়োজন বলে জানালেন চিকিৎসকরা। শুরু হলো রক্তের খোঁজ। এই একটা ঘটনাই যেন বাংলাদেশের রাজনীতির অন্তরালে থাকা অনেক কিছুকে টেনে বের করে আনলো। নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের যে উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যে এক বালুতে আগুন ধরিয়ে দেওয়ার মতো। পুরো সরকারি ব্যবস্থা নড়ে চড়ে বসলো। রাজনীতির করিডোরে শুরু হলো জল্পনা কল্পনার বন্যা। এই ঘটনার নেপথ্যে কারা, এই প্রশ্নটাই এখন সবার মুখে। তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং জনগণের মনের ভেতর যে ধারণা তৈরি হচ্ছে, তা হয়তো তদন্তের চেয়েও দ্রুত একটা সিদ্ধান্ত পৌঁছে গেছে। ঘটনার পরপরই আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে এই নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। কিন্তু যেটা নজর কেড়েছেন তা হলো সাদিক কায়েমের প্রতিক্রিয়া। তিনি ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আন্দোলন শুরু হবে। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই ডাক স্বাভাবিকভাবেই একটি অংশের মধ্যে সমর্থন পেল। বিএনপি এবং তাদের অনুসারীদের মধ্যে এই বক্তব্য একটি অদ্ভুত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিএনপির অনেক নেতাকর্মী এবং একজন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। তাদের প্রশ্ন, ওসমান হাদীর কি হয়েছে? সাদিক কায়েম কেন প্রতিবাদ করলেন? এই প্রশ্নবোধক চিহ্নগুলো যেন একটা বড় রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। শরীফ ওসমান হাদীর জন্য তাদের কোথাও কোনো সমবেদনা নেই, বরং তারা ব্যস্ত নিজেদের দল এবং নির্দিষ্ট কয়েকজন নেতাকে রক্ষা করার জন্য। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি উকি দেয়। শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনী তফসিল ঘোষণার পরই যে এই হামলা হলো, তাতে সাধারণ মানুষের মনে একটি স্বাভাবিক সন্দেহ জন্ম নিয়েছে। মানুষ বলছে, হাদীর কিছু হলে এর দায় মির্জা আব্বাস এবং বিএনপিকে নিতে হবে। এই ধারণা এবং পারসেপশন রাজনীতির চেয়েও শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে। যে বিএনপি নির্বাচনের মাঠে সরব, তারা এই ঘটনার পর এক অদ্ভুত নীরবতা আর সন্দেহজনক আচরণ করছে। তারা সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চারের কোনো বক্তব্য দিচ্ছে না, তারা বরং চাঁদাবাজি এবং সন্ত্রাসের অভিযোগ এনে নিজেদের নেতাদের বাঁচাতে ব্যস্ত। আর এই আচরণই তাদের বেশি করে সন্দেহের মুখে ফেলে দিয়েছে। কিন্তু কি আসলে ঘটনা ততটাই সোজা যতটা দেখছে? রাজনৈতিক বিশ্লেষকরা একটি ভিন্ন দিকও তুলে ধরেছেন। শরীফ ওসমান হাদী শুধু বিএনপির প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগেরও একজন কট্টর সমালোচক। তিনি মুক্তিযুদ্ধকে ব্যবসায় পরিণত করার বিরুদ্ধে জোরালোভাবে কথা বলতেন। বিশেষ করে 32 ধানমন্ডির শেখ মুজিবের স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় তার ভূমিকা ছিল অন্যতম। তিনি সেই স্থাপনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পক্ষে ছিলেন, জানিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে তার প্রতি তীব্র ক্ষোভ ছিল। এমনকি তিনি নিয়মিত ভারত থেকে হুমকির ফোন পাচ্ছিলেন বলেও দাবি করেছেন তার ঘনিষ্ঠজনেরা। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, এমনকি তার স্ত্রীকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ আছে। এসব তথ্য মিলিয়ে অনেকে মনে করছেন এই ঘটনার পেছনে স্বৈরাচার আওয়ামী লীগের একটি চক্র জড়িত থাকতে পারে। তবে বাস্তবতা হলো, রাজনীতিতে বাস্তবতা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের ধারণা বা পারসেপশন। আর সেই পারসেপশন এখন বিএনপির বিরুদ্ধেই চলে গেছে। মানুষ যেহেতু বিএনপিকে সন্দেহ করছে, তাই বিএনপি এক কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। এই সন্দেহের পেছনের আরেকটি যুক্তিও কাজ করছে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি নিজেদের অন্তর্কুণ্ডলে বা নিজেদের লোকজনের গুলিতে প্রায় 210 জন নেতাকর্মী নিহত হয়েছেন। একটি দল যে নিজেদের মানুষকে নিজেরাই এভাবে হত্যা পারে, সেই দল যে তার প্রতিদ্বন্দ্বী শরীফ ওসমান হাদীকে গুলি করতে পারে না, তার কোনো যুক্তিসঙ্গত প্রমাণ কোথায়? মানুষের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পটভূমি অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা শুধু শরীফ ওসমান হাদীর উপর নয়, এটা সামনের নির্বাচনকে বানচাল করার একটি বড় চক্রান্তের অংশ হতে পারে। এরপর আরো কিছু ঘটনা ঘটতে পারে, যাতে করে নির্বাচন পেছানোর জন্য একটা পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতি সরকার বাধ্য হয়ে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযানে নামতে পারে। অপারেশন ক্লিন হার্টের মতো একটি অভিযান শুরু হলে তাতে সবচেয়ে বেশি যারা ধরা পড়বে
তারা হলো বিএনপির নেতাকর্মীরা। ফলে এই হামলার পরিপ্রেক্ষিতে বিএনপি যতই নিজেদের নির্দোষ দাবি করুন না কেন, তারা এক চরম বেকায়দায় পড়েছে বলে সবাই মনে করছেন। জনগণ তাদের উপর থেকে আস্থা হারাবে এবং অদূর ভবিষ্যতে রাজপথে তাদের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। শেষ পর্যন্ত যারাই এই ঘটনার পেছনে থাকুন না কেন, একজন জনপ্রিয় তরুণ নেতাকে নীরবতায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এটা সত্যি একটি নিগৃহীত কাজ। তার স্ত্রীকে হত্যা করা হচ্ছে, আর এই হত্যা চেষ্টাকে ঘিরে যে রাজনৈতিক খেলা শুরু হয়েছে তাতে আসল সত্য হয়তো চিরদিনের জন্য চাপা পড়ে যাবে। তদন্ত হবে, রিপোর্টে আসবে, কিন্তু জনগণের সামনে যে ছবিটা এঁকে গেছে তা হলো একটি সন্ত্রাসী চক্র নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে এবং সেই চক্রের সন্দেহের তীর এখন বিএনপির দিকেই। হাসপাতালের আইসিইউতে যখন লাইফ সাপোর্টে থাকা একজন মানুষের জীবনের সঙ্গে ঝুঁকছেন চিকিৎসকরা, তখন বাইরের রাজনীতির মহারণ্যে শুরু হয়ে গেছে আরেক লড়াই। এই লড়াইয়ের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ভাগ্য। আর এই ভাগ্যের সিঁড়িতে একটা গুলির আঘাত যেন একটা গভীর ক্ষত বসিয়ে দিল, যা কাটতে কাটতে হয়তো অনেক সময় লেগে যেতে পারে।